আসসালামু আলাইকুম। সুপ্রিয় দর্শক, স্বাগত জানাচ্ছি কথার পিঠে কথা অনুষ্ঠানে। আমি মোস্তফা ফিরোজ এবং আমার অপর প্রান্তে যুক্ত আছেন সিনিয়র সাংবাদিক মাসুদ কামাল। মাসুদ কামাল এখন যে পর্যায়ে আছে, এখন এই জুলাই সনদ স্বাক্ষরের আইনগত নিশ্চয়তা না পেলে স্বাক্ষর করবে না, এই একটা জটিলতা আছে এনসিপি কে ঘিরে। ঐক্যমত্য কমিশনের মেয়াদও 31 তারিখে শেষ হয়ে যাবে। 31 তারিখের মধ্যে তারা কি সুপারিশ দেবে এবং তারা জুলাই সনদে স্বাক্ষর করবে কি করবে না, শাপলা প্রতীক পাবে কি পাবে না, এটা নিয়ে কি আপনার মনে হয় যে নির্বাচনটা একটা ঘূর্ণিপাকের মধ্যে পড়ছে? আমি তা মনে করি না। আমি মনে করি না এই কারণে, দেখেন, জুলাই সনদ নিয়ে এই যে স্বাক্ষর অনুষ্ঠান অমুক তমুক এগুলো এগুলো নিয়ে কিন্তু বিএনপির ততটা আগ্রহ কখনোই ছিল না। এবং এটাকে এরা বলতেছে এই সনদের ভিত্তিতে নির্বাচন হতে হবে, এটা নিয়েও বিএনপির কোনো আগ্রহ কিন্তু ছিল না। কিন্তু তারপরেও বিএনপি কিন্তু স্বাক্ষর করেছে। কেন করেছে? বিএনপি দুটো কারণ করেছে। একটা কারণ হলো, তারা তাদের প্রধান লক্ষ্য হলো তারা নির্বাচনটা চায়, এবং তারা মনে করেছে যে তারা যদি এখন স্বাক্ষরটা না করে তাহলে একটা হইচই বাঁধবে, এবং সেই হইচইয়ের পুরো দায় দায়িত্ব বিএনপির উপর চাপানো হবে। বিএনপি এই অপবাদটা নিজেদের কাঁধে নিতে চায় না। দ্যাট ইজ হয়, আপনি যা বলতেছে ওরা বিএনপি তাতে রাজি হচ্ছে, এবং এই রাজি হওয়ার মাধ্যমে তারা বলতে যাচ্ছে যে তোমরা নির্বাচন করো, আমরা নির্বাচনের পক্ষের মানুষ। এবং নির্বাচনটা হওয়ার পর তারপর তাদের হাতে রাষ্ট্র ক্ষমতা থাকবে, তখন তারা কিন্তু ইউনুসের দিকে তাকাই থাকবে না, তখন তারাই সিদ্ধান্ত নেবে দেশ কিভাবে চলবে। একটা কথা মাথায় রাখেন, নির্বাচনের মাধ্যমে যে রাজনৈতিক দলটা নির্বাচিত হলো তারা নির্বাচনে অংশ নেওয়ার সময় একটা জনগণের কাছে কিছু প্রতিজ্ঞা করে, ইস্তেহার ঘোষণা করে যে আমি দেশটাকে এইভাবে চালাবো। করে না? করে। প্রত্যেকটা রাজনৈতিক দলের ইস্তেহার কিন্তু ভিন্ন ভিন্ন। কিন্তু এই আলী রিয়াজ সাহেবরা বিদেশ থেকে এসে, যাদের সঙ্গে দেশের কোনো সম্পর্কই নাই, ওনারা এসে বলতেছে যে তোমরা যেই নির্বাচিত হও কিভাবে দেশ চালাবে এটা আমি বলে দিই। তো তার কথা শুনবে কেন? সে কে? আপনি বলেন সে কে? আপনার টিচার ছিল এই তো, আর আমার টিচার ছিল এই তো, তাছাড়া সে কে? তো এখন তার কথা অনুযায়ী দেশ চলতে হবে। সে ঠিক করে দিবে যে এইটা এটা করেছি, আপনারা তো বাইরে সাইন করো। এই সাইন হবে, এরকম বহু সাইন দেখছি জীবনে। আপনি নিশ্চিত থাকেন, যদি বিএনপি জিতে দেশ চলবে 31 দফার ভিত্তিতে। নিশ্চিত থাকেন আপনি। কারণ বিএনপি ইলেকশন করবে, তাদের ইতিহার থাকবে 31 দফা। তারা 31 দফার ভিত্তিতে নির্বাচনে অংশ নেবে। এখন বিএনপি সব কিছুতে রাজি হচ্ছে যে আমি দায়টা নিতে চাই না। ভাই, এটা ভাই বাংলাদেশের রাজনীতি। এত বছর ধরে এই দেশে থাকি, এই মাটিতে থাকি, রাজনীতিবিদদের সাথে দেখা সাক্ষাৎ হয়, কথাবার্তা হয়, বুঝি তো। তাদের টাইপটাও বুঝি, এই দেশের মাটির টাইপটাও বুঝি, এই দেশের ভোটারদের সেন্টিমেন্টও কিছু কিছু বুঝি। ওটা আলী রিয়াজ সাহেব বুঝে না। আলী আপনার রিয়াজ, কাছে কি মনির হায়দার, জি, বদিউল্লাহ মজুমদার এরা বুঝে না। বদিউল্লাহ না আপনি মজুমদার গেছে হাঙ্গার শুরু করতে, কি হাঙ্গার বিড়াইছে সে। আর দেন আপনার না, আপনার কাছে কি মনে হচ্ছে যে এইসব কারণে একমাত্র দেখা যাচ্ছে বিএনপির মধ্যে নির্বাচনী তৎপরতা, অন্যদের মধ্যে কিন্তু তেমন একটা তৎপরতা নাই আলটিমেটলি? মানে মানে জোটগত ভাবে যে নির্বাচন হবে তার মেরুকরণটা কি হবে? মানে বিএনপি শুনেন, শরিকদের জন্য কয়টা জোটের আসন অবস্থা চাচ্ছে? খুব খারাপ। দুই ভাই, জোটের বাস্তবতা খুবই খারাপ। খুবই খারাপ করে আমি বলি, এই যে আত্মীয় সংশোধন যেটা হয়েছে, সেখানে বলা হয়েছে যদি কেউ জোটবদ্ধ হয়ে নির্বাচন করে, জোটের মধ্যে থাকবেন আপনি, কিন্তু নির্বাচন করতে হবে নিজের প্রতীকে। এই একটা নিয়মের কারণে জোটের অবস্থা কেরাসিন হয়ে গেছে। কারণ ধরেন, আমি একটা এক্সাম্পল দিয়ে বলি আপনাকে। প্রথমে একটা মাঝখানে একটাই পাইলাম, আপনার একটা তালিকা পাইলাম যে এদেরকে নাকি 200 লোককে নাকি বিএনপি গ্রিন সিগন্যাল দিয়েছে। সেই গ্রিন সিগন্যালে দেখলাম যে ঢাকায় মোহাম্মদপুরে এখানে ববি হাজ্জাজকে দেওয়া হচ্ছে, বগুড়াতে হয়তো মাহমুদুর রহমান মান্নাকে দেওয়া হবে। আপনি মান্না ভাইয়ের কথা ধরি, উদাহরণ দিয়ে বলি। মান্না ভাই যদি বগুড়া ইলেকশন করেন এবং যদি উনি ধানের শীষ প্রতীক না পান, হুম, আপনি বলেন উনি কি ওনার প্রতীকটা পাশ করতে পারবেন? যেখানে ধানের শীষের প্রতীক যাবে, সেখানেও
ধানের শীষ কিন্তু বিএনপি কিন্তু তার 5 জন ক্যান্ডিডেটের মধ্যে 4 জনকে অখুশি করবে। প্রত্যেকটা আসনে বিএনপির কমপক্ষে 4 থেকে 5 জন করে ক্যান্ডিডেট আছে, বিএনপি একজনকে দিবে, বাকি 4 জন আনহ্যাপি হবে। এবং সেই আনহ্যাপি হওয়ার কারণে তারা কিন্তু কেউ নির্বাচনে বিরোধিতা করবে, কেউ স্বতন্ত্র দাঁড়ায় যাবে, কেউ চুপ হয়ে যাবে। কিন্তু যদি দেখে যে 5 জনের মধ্যে 5 জনই বাদ, ওখানে মান্না ভাই গেছে, তখন ওই 5 জন কি করবে? ওই 5 জনকে মান্না ভাই ছাড় দিবে? ছাড় দিবে না। তাদের মধ্যে কেউ না কেউ স্বতন্ত্র দাঁড়ায় যাবে, এবং যিনি স্বতন্ত্র দাঁড়াবেন তিনি পাশ করবেন। এই জোটের এই যে আপনার বড় নেতা, ছোট দলের বড় নেতা, এগুলির কোনো বেল নাই ভাই, এটা রিয়েলিটি। বিএনপি যদি 20টা আসনও ছাড়ে সেটাও তো ঝুঁকিপূর্ণ হয়ে যাবে তাহলে। বিএনপি যে 20টা ছাড়বে ওই 20টাই লস করবে সে, ওই 20টাই তো ফেল করে আসবে ভাই। বিএনপি যে 20টা আসন ছাড়বে, কাদেরকে ছাড়বে? এই লোকগুলি কে বলে? তাদের কোনো ভিত্তি আছে? আমি আপনাকে এর মধ্যে শুনলাম যে আপনার এনসিপির সঙ্গে নাকি বিএনপির একটা আতাত হচ্ছে, এনসিপি কে নাকি বিএনপির সঙ্গে নিবে। এনসিপি যে দেখি, এনসিপি তো বিএনপির একটা বোঝা, বোঝা এই কারণে এনসিপি কে নেওয়া মানে এনসিপি কোনো ভোট তারা পাবে না। এনসিপি কোনো ভোটই নাই, পাবে কি? দেশের প্রত্যন্ত অঞ্চলের কোথাও এনসিপি কোনো ভোট নাই। এনসিপির যা কিছু কদর সেটা হলো বিভিন্ন টেলিভিশনের টক শো ওয়ালাদের কাছে, আর কারো কাছে এনসিপির কোনো কদর নাই। তো এনসিপি যদি কোনো ভোট না থাকে, তাহলে এনসিপি কে বিএনপির সঙ্গে নিয়ে কি হবে? এনসিপির বিভিন্ন লিডারদের যে সমস্ত মানে আপনার বাহাদুরি, দাপট, প্রশাসনিক দাপট, এই যে দাপট করার মাধ্যমে তারা যে মানুষের কাছে বদনাম অর্জন করছে, এই বদনামের ভাগ বিএনপি কে নিতে হবে। এটা হলো ক্লিয়ার এন্ড সিম্পল। আচ্ছা আপনি বলেন, এনসিপির সবচেয়ে সমৃদ্ধ অর্থনৈতিক অবস্থার মালিক কে, লিডার কে? আসিফ মাহমুদ সজীব ভুইয়া। যদি সে এনসিপি এখন নাই, সরকারে আছে, কিন্তু সে তো আলটিমেট এনসিপি নির্বাচন করবে, এটা সবাই জানে। তার এলাকায় সে প্রচুর কাজকর্ম করতেছে, টাকা পয়সা নিয়ে গেছে, অনেক কিছু হচ্ছে। এনসিপি কে এই আসিফ মাহমুদ সজীব ভুইয়াকে যদি কুমিল্লার মুরাদনগরে নমিনেশন দেয় বিএনপি, ধরলাম দিল, তাহলে ওখানকার ওনাদের নিয়মিত ক্যান্ডিডেট যিনি আছেন কায়কুমার সাহেবকে নমিনেশন দিল না। তো কায়কুমার সাহেব যদি স্বতন্ত্র দাঁড়ায়, তার সঙ্গে এই লোকের জামানত লিখবে? ভাই একজন লোকের এতদিনের এলাকায় কাজকর্ম, এতদিনের কাজ, উনি 21শে আগস্ট গ্রেনেড হামলার আসামি, যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামি ছিল। দলের প্রতি তার যে স্যাক্রিফাইস, এই স্যাক্রিফাইসকে যদি বিএনপি মূল্যায়ন না করে, আপনি যদি ওখানে এই আসিফ বাবু সজীব ভুইয়াকে দেন, বলেন এটা কি বিএনপির জন্য কোনো লাভজনক কিছু হবে? তাহলে বিএনপির রাজনীতিতে ডেডিকেশনের কোনো মূল্য থাকবে? থাকবে না ভাই। এবং সে পাশও করতে পারবে না, সে পাশও করতে পারবে না। তাকে যদি ঢাকা শহরে দেয়, ঢাকা শহরের লোকজন এই বাচ্চাকে ভোট দিবে? কারণ ঢাকা উত্তর যদি ধানমন্ডিতে দেয়, যদি ঢাকা দক্ষিণে দেয়, ঢাকা দক্ষিণের মেয়র প্রার্থী আশফাক ইয়ের সঙ্গে, ইঞ্জিনিয়ার ইশাকের সঙ্গে সে যে আচরণ করছে, এই দক্ষিণের পাবলিক ভুলে যাবে কেমনের ভাই? তো যাই হোক, আমি জানি না, আমার মনে হয় যে এবারের নির্বাচনে এই যে নির্বাচনী জোটের যে রাজনীতি, এই রাজনীতি খুবই ক্ষতিগ্রস্ত হবে, ক্ষতিগ্রস্ত হবে। বুঝতে পারবেন। জামাত কি সুবিধা করতে পারবে? জামাত একটু সুবিধা করতে পারবে। কেন? জামাত একটু সুবিধা করতে পারবে, কারণ জামাত যাদের সঙ্গে জোট করতেছে, তারা কেউ জামাতের মার্কা নিয়ে নির্বাচন করতে চায় না। জামাত ইসলামী দলগুলো যার যার মার্কা নিয়ে নির্বাচন করতে তাদের আগ্রহ আছে। আর জামাতের ভোট ইসলামপন্থী ভোট, ওখানে কোনো আমার মনে হয়। আর তাছাড়া জামাতের আরেকটা সুবিধা হলো, ধরা যাক জামাত একজনকে ছাড় দিবে, ছাড় দিলে পরে জামাতের কোন লিডার ওই জায়গায় বিদ্রোহী প্রার্থী হবে না, বিরোধিতা করবে না। হ্যাঁ। জামাতের দলের উপরে নিয়ন্ত্রণটা আছে, ওই নিয়ন্ত্রণটা তো বিএনপি নাই। হম 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 রাইট। আচ্ছা, আরেকটা বিষয় হলো যে এই যে উপদেষ্টাদের নিরপেক্ষতা নিয়ে একটা কন্ট্রোভার্সি। সব পক্ষই বলতেছে যে উপদেষ্টা অমুক উপদেষ্টা ওই দল, অমুক উপদেষ্টা ওই দল। তো এইসব মিলে কি মানে ক্রস হওয়াতে কোন কোন উপদেষ্টা কি বেঁচে গেল কিনা? না বেঁচে গেলেও কি শোনেন, একটা ভয় ছিল, অনেকে বলতো, যেমন ধরুন 3টা দল গেছে, 3টা দলই কিন্তু কিছু কিছু উপদেষ্টার ব্যাপারে তাদের রিজার্ভেশন জানাইছে। এখন
সম্ভবত তিনজনের সাথে কারো কোনো কমন করবে না। বিএনপি যাদের যে তিনজনের কথা বলবে ওই তিনজন জামাত বলবে না, ওই তিনজন এনসিপিও বলবে না, ওই একই রকম এনসিপি যে তিনজনের কথা বলবে অথবা পাঁচজনের কথা বলবে তার সঙ্গে অন্য কাউটা মিলবে না। সবাই যার যার দলের পক্ষে যারা আছে তাদেরকে বাঁচাতে চাইবে, বিপক্ষকে নামাতে চাইবে। এই যদি হয় তাহলে প্রায় ধরেন আপনার তিনজন মিলে ধরলাম 10 জন অথবা 9 জন, 9 জন লোককে ডক্টর ইউনূস সরাবে না। ডক্টর ইউনূস একজনকেও সরাবে না। ডক্টর ইউনূসের ক্যারেক্টারটা কি? উনি শুনবে সবার কথা, মানবে না কিছুই। যদি মানতো, উনি যদি আসলে পলিটিক্যাল পার্টি কিন্তু ইম্পর্টেন্ট নাই, কিন্তু দেশটা ইম্পর্টেন্ট। উনি কি জানে না যে কে কে দেশের জন্য কোনো ভালো কাজ করতেছে না, কে কে বিতর্ক করতেছে? উনি জানে না? জানে। ওদেরকে কারো কিছু সরাইছে? সরাই নাই তো। এই আমি আসিফ মাহমুদের কথাই বলি, এই আসিফ মাহমুদ কি ওনার জন্য কি এই ডক্টর ইউনূসের গভর্নমেন্টকে কম বিব্রত হতে হয়েছে? তাকে সে সরাইছে? সরাই নাই তো। সে কাউকে সরাবে না। কেন সরাবে না? তার ইচ্ছা। সে এভাবেই ব্যাংক চালাইছে, এভাবেই দেশ চালাবে। তাহলে ধরেন এই যে প্রশাসনে দলীয়করণ এই সমস্ত অভিযোগ নিয়ে যেভাবে পাল্টাপাল্টি চলতেছে, তাতে আরো নির্বাচনটা একটু ক্রাইসিসের মধ্যে পড়ে যাবে কিনা? কিছুটা ক্রাইসিসে পড়বে, খুব বেশি পড়বে বলে আমি মনে করি না। যদি ইলেকশন কমিশন শক্ত হয় তাহলে খুব বেশি একটা ক্রাইসিস নাও পড়তে পারে। তো প্রশাসনের দলীয়করণের ব্যাপারটা তো কিছুদিন আগে আপনি শুনছেন, মাহমুদ আলম তো বলছেই যে প্রথমে বিএনপি জামাত সবাই সব দখল করে নিয়ে নিছে, আমার লোক বসাও তোমার লোক বসাও করে নিছে তারা। এগুলো তো হয়েছে, ওই লোকগুলো তো আছে এখনো। কাজে এটা চলতে থাকবে। কাজে খুব ভালো একটা পরিবেশে নির্বাচন হবে এটা মনে করার কোনো কারণ আমি দেখি না ভাই। হম। তো আপনার ধরেন আহ, এখন দেখা গেল যে পাল্টাপাল্টি অভিযোগ এমন যে প্রেস সচিব তার ভাইকে নিয়েও বিতর্ক। কালকে দেখলাম যে নারায়ণগঞ্জের সিটি কর্পোরেশনের প্রশাসক পদটাও দিয়ে দিছে। তো এটা হ্যাঁ, কি দরকার ছিল? এটা বললাম তো। এখন হচ্ছে কি, ওই যে আমরা, আপনার মনে আছে কিনা জানি না, একসময় আমরা যখন এটা পত্রিকায় তো চাকরি বলছেন যে করতাম। আমি ফোন করে করিনি, তদবির করিনি ভাইয়ের জন্য। হ্যাঁ, উনি বলছেন, আচ্ছা এটা যে বলছে উনি আমি তদবির করিনি, আমার ভাই খুব মেধাবী, আমার ভাই ফার্স্ট ক্লাস পাস, আমার ভাই ডক্টরেট করছে। আচ্ছা, ফার্স্ট ক্লাস পাস পৃথিবীতে একটাই, ওনার ভাই। ডক্টরেট কি একমাত্র ওনার ভাই করছে, আর কেউ করে নাই? তো এগুলি যখন কেউ বলে, বলাতে কি হয় জানেন? আচ্ছা, আপনি আমাকে একটা কথা বলেন, সেই যে এই যে কথাগুলি বলছে, যে সে বলার সময় যদি চোখের পানি দিয়ে বুক ভাসায় কথা বলতো, তবুও কি ওনার কথা কেউ বিশ্বাস করতো? আপনি কিন্তু সিম্পলি কথাটা বলেন, করতো বিশ্বাস? করতো না। তাহলে কি লাভ বলেন? হুম, যদি ওনার ভাই যোগ্য হয় তবুও ওনার বলা উচিত ছিল, যেহেতু আমি একটা গুরুত্বপূর্ণ পদে আছি, আমার ভাইকে এই পদে দেন না। ওই পদে ওনার ভাইকে না দিয়ে যদি অন্য একজনকে দিত, তাদেরকে নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন ভাসিয়ে দিত। নারায়ণগঞ্জ হুম, সিটি কর্পোরেশন কি গভীর খাদে পড়তো? ওনার ভাই কি একমাত্র ব্যক্তি ওই খাদ থেকে তোলার জন্য? দরকারটা কি ছিল? right. বললেই পারতেন, ভাই আমার ভাইকে দিয়ে দেখেন, কারণ সে আমার ভাই, তার একমাত্র অযোগ্যতা সে আমার ভাই। হুম, সেটা বলে নাই। বরঞ্চ সে তার ভাই, এটা এখানে তার একমাত্র যোগ্যতা হিসেবে প্রমাণিত হয়েছে। তার মতো জয়েন্ট সেক্রেটারি কি মাত্র একটাই? আর কোনো জয়েন্ট সেক্রেটারি নাই বাংলাদেশে? হুম, হুম। এত জয়েন্ট আচ্ছা, সেক্রেটারি থাকতে একটা প্রতিমন্ত্রীর দায়িত্ব দিতে একটা জয়েন্ট সেক্রেটারিকে দেওয়াই বা হয় কেন? এটা আমি বুঝি না। মোস্তফা, একটা ছোট্ট একটু করে উত্তর দেন তো। 6টা আন্তর্জাতিক সংস্থা বলছে আওয়ামী লীগের কার্যক্রমের উপর নিষেধাজ্ঞা প্রত্যাহারের জন্য। এটা আপনার কি মনে হয় যে আস্তে আস্তে বিদেশি পশ্চিমা দেশগুলো যারা সবার অংশগ্রহণের নির্বাচনের কথা বলতো, এই চাপটা কি বাড়বে মনে হয় আপনার কাছে? শুনেন, চাপ তো কখন বাড়ে কখন বাড়ে না এটা তো বাইরের থেকে বোঝা যায় না। তবে একটা জিনিস হলো কি, যেমন ধরেন আগে আওয়ামী লীগ আমলে আমরা দেখতাম বিভিন্ন আন্তর্জাতিক সংস্থাগুলি বলতো যে রাজনৈতিক দলগুলিকে সবাইকে নিয়ে নির্বাচন করতে না পারাটা আওয়ামী লীগ গভর্নমেন্টের ব্যর্থতা। হুম, আওয়ামী লীগ গভর্নমেন্ট জবাবে কি বলতো? আমরা তো সবাইকে আসতে বলি, কেউ তো আসে না, এই তো বলতো। আচ্ছা, হুম, তাহলে আমি জিনিসটা কি দাঁড়াইলো? আমি সবাইকে দাওয়াত দিয়েছি, কেউ আসে না। তার এটা দেখার পরেও কিন্তু আন্তর্জাতিক সংস্থাগুলো আওয়ামী লীগের উপর হ্যাপি ছিল না। আর এখন কি হচ্ছে? আমি আসতেই দেব না, হুম, হুম, আমি নির্বাচনে অংশ নিতে দেব না ওদেরকে, কারণ ওরা ফ্যাসিস্ট। আচ্ছা, ওরা যে ফ্যাসিস্ট, আপনি যদি বিচারে গেছেন, বিচার রায় হয়েছে? রায় তো হয় নাই। বিচারে যদি রায় না হয় তাহলে আপনি ফ্যাসিস্ট কি করে বলেন?
আর যদি আপনি বলেন যে এটা একটা ফ্যাসিস্ট দল, তাহলে বিচার করার দরকার কি? রায় তো আপনি দিয়ে দিচ্ছেন, বিচার করে ফেলার, সবগুলো ফাঁসি দিয়ে দেন। তা তো আপনি করতেছেন না, আপনি বিচারের কাছে যাচ্ছেন, যে আগে আপনি রায় দিয়ে দিচ্ছেন। তো এটা হলো আমার গেলে এই কথা, এই যে কথাটা বললাম ভাই, এই যে কথাটা বললাম, এই কথাটা কিন্তু মিনিমাম কান্ডারট সম্পূর্ণ যে কোনো মানুষ বলবে, এবং হুম, হুম, ওরা কিন্তু এই পয়েন্টটাই ধরবে আগামীতে। আমরা মনে করতাম কি ডক্টর ইউনূসের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক এত ভালো, তারা হয়তো তাকে ফেভার করবে, তারা কিন্তু তাকে ফেভারই করতেছে আসলে। এই কথাগুলো বলে তারা কিন্তু ডক্টর ইউনূসকে ফেভার করতেছে, কারণ তারা জানে এই নির্বাচনটা হয়ে যাওয়ার পর ডক্টর ইউনূসের বিরুদ্ধে এই অভিযোগগুলো আসবে, যাতে হুম, না আসে এই জন্য তারা এখনই চেষ্টা করতেছে। কিন্তু ডক্টর ইউনূস তো আছে অন্য ধান্দায়, তার ধান্দা নিয়ে আমি থাকলে, আপনি থাকলে, মানে আমার কাছে আমি মনে করতাম উনি বোধহয় একজন বিশাল ব্যক্তিত্ব, বিশাল মানুষ আমি মনে করতাম। আমার কাছে এখন মনে হয় কি সে যে কোনো মানুষ, রাস্তা থেকে আপনি যে কোনো একটা মানুষ ধরে নিয়ে আসেন, তার মধ্যে যে লোভ, লালসা, স্বার্থ কাজ করে, ওনার মধ্যে সে একই জিনিস কাজ করে। উনি দেশ হুম, দিয়ে ভাবে না, উনি দেশ দিয়ে বিন্দু মাত্র ভাবে না, দেশের মানুষ দিয়ে বিন্দু মাত্র ভাবে না। উনি ওনার ব্যক্তিগত জীবনযাপন নিয়ে ভাবেন, ওনার ব্যক্তিগত প্রতিষ্ঠান নিয়ে ভাবেন। ভাবেন এই একজন যে ওনার এখানে ওনার একজন সহকারী আছে লামিয়া মুর্শেদ, সব ওনার ছায়ার সঙ্গে আমি বলি তাকে, সব জায়গায় উনি আছেন। এই ভদ্র মহিলা তো এখনো গ্রামীণে চাকরি করেন, উনি তো গ্রামীণ হুম, চাকরি ছাড়েন নাই। উনি গ্রামীণ কল্যাণের সিইও হলে যে ওনার এমডি নাকি চেয়ারম্যান পদে আছেন, ওরা উনি ছাড়ছেন নাকি? গ্রামীণের লোকজন এসে নিয়ে যমুনা এসে বসে থাকে ওনার সিগনেচার নেওয়ার জন্য। হুম, হুম, হুম। খবর নিয়ে দেখেন তো। এইটা কি রে ভাই, আপনি কাছেরটাও খাবেন, তোলারটাও করাবেন, এটা কেন? না, আপনি এইগুলি যাকে বলে লাভ নাই। মানুষ পলাতক শুনেন, যারা, দেশটা পলাতক ছোট, যারা, জি, দেশটা ছোট কিন্তু হুম, সবাই হুম, সবাইকে চিনে। হুম, এই দেশে আপনি আমার যত বড় মানে প্রতিদ্বন্দ্বী হন না কেন, আপনি আজকে সকালে কি দিয়ে নাস্তা করছেন এটা বের করতে আমার খুব বেশি হলে আধা ঘন্টা লাগবে। তো দেশটা তবে ছোট, তো কে কোথায় কেন যাচ্ছে, কে কোথায় কি করতেছে আমরা জানি না, এগুলো জানি তো। এইগুলো কি সবাই জানে না? জানে। এই সবগুলো আলোচনায় ধীরে ধীরে আসবে। যখন আসবে তোর কার মান সম্মান কোথায় থাকবে, যদি মান সম্মান থাকে, যদি মান হুম। সম্মান পর্যন্ত থাকে, তাহলে কার মান সম্মান কতদূর উঠবে কতদূর নামবে, এটা নিয়ে কিন্তু আগামীতে দেখতে পারবেন অনেক কিছু। না, আর দেখেন বেশি পলাতক যারা এখন আরপিও সংশোধন করে তারাও নির্বাচনে অংশ নিতে পারবেন, আপনার খুব সংকুচিত করে ফেলা হচ্ছে কিন্তু। তবে এটা কিন্তু আমি পছন্দ করছি, বুঝছেন? তাই? যারা নাকি আচ্ছা, কেন? ফেরারি আসছে, যারা পলাতক, হুম। পলাতকরা নিয়ে নির্বাচনের অংশ কিভাবে নেবে? অনেকে কারাগারের থেকেও তো নির্বাচন করতো কারাগার আগে। তো পলাতক না, কারাগার থাকলে তো কোনো সমস্যা নাই। হুম, আপনার হুম, আমার নামে ধরেন, আমার আদালতের বিচারে আমি গেছি, আমার নামে অভিযোগ আছে, আমাকে জামিন দেওয়া হয় নাই, কারাগারে পাঠাই দিছে, আমি আমি এটা মামলা আমি রায় পাইতেও পারি নাও পাইতে পারি, কিন্তু এই সময়টাতে আমি নির্বাচন করতে পারবো, কোনো সমস্যা নাই। কিন্তু আমি যদি আদালতে হাজিরাই না দিই, তাহলে তো হুম, আমি হুম, পলাতক। তো পলাতক right, যে পলাতক তার মানে কি সে দেশের প্রচলিত আইনকে অবজ্ঞা করতেছে, হুম। অমান্য করতেছে, তাকে তো নির্বাচনে অংশ নিতে দেওয়ার কোনো কারণ আমি দেখি না। এটা আমার আমি 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 এই যে নতুন নিয়মটা, এই নিয়মটার পক্ষে। ঠিক আছে, দর্শক শুনলেন, আমরা বেশ কয়েকটা বিষয় নিয়ে সাম্প্রতিক কয়েকটা বিষয় নিয়ে মতামত শুনলাম মাসুদ কামালের। দর্শক, আমাদের এই আলোচনা আগামীতে অব্যাহত থাকবে। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন, আল্লাহ হাফিজ।